নমস্কার। আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। আজ চ্যানেল নবরূপে এসেছি। আমার সঙ্গে আছেন এ যুগের আরেক অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ অর্ণব সেনগুপ্ত। আপনাদের কাছে আমরা আজকে জ্যোতিষ নিয়ে কিছু আলোচনা করব। অর্ণব, তোমাকে প্রথমে নমস্কার। শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি যে আমাদের চ্যানেলে তুমি এসছো। তো অর্ণব, আমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান করছি। জ্যোতিষ চর্চা কতদিন হলো তোমার? জ্যোতিষ চর্চা দীর্ঘ 30 বছর কমপ্লিট হয়ে গেছে। মানে এটা কি তোমার ছোট থেকেই প্যাশন ছিল? ছোট থেকেই প্যাশন ছিল, স্কুল লাইফের পর থেকেই এটা একটা নেশা ছিল। সেটা কি কোনো কলেজে ঘটনা কেন্দ্রিক, মানে কোনো ঘটনা হয়েছিল বা তার জন্য তোমার জ্যোতিষের প্রতি নজর এসেছিল? ঘটনা, ফ্যামিলিগত নানান ঘটনা, দুর্ঘটনা, নানান কিছু আস্তে আস্তে জ্যোতিষের প্রতি একটা ন্যাক এসে গেছিল। প্রথম থেকেই জ্যোতিষের প্রতি একটা ইচ্ছা ছিল। তা আমি ছিলাম সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তারপরে যখন দেখলাম পরিস্থিতি সামাল দিতে দিতে এই জ্যোতিষ বলে একটা চ্যাপ্টার রয়েছে, তার একটা বিশাল ফ্যাক্টর, ও সেটা সত্য, তখন জ্যোতিষের সাথে আমি নিজেকে মিশিয়ে ফেললাম। তুমি দারুণ একটা কথা বললে, চ্যাপ্টার ফ্যাক্টর। হুম। খুব সুন্দর ছন্দ মিলিয়ে কথাটা। আহ, আহ, আজকের দিনে আমরা অনেক জ্যোতিষ দেখছি, জ্যোতির্বিদ দেখছি, তারা আজকে আমাদের সোশ্যাল নেটওয়ার্কের যুগে ফেসবুক, ইউটিউবে ঘুরে বেড়াচ্ছেন সবাই। যে সোশ্যাল নেটওয়ার্কে অনেক জ্যোতির্বিদ এবং জ্যোতিষ নিয়ে আলোচনা মানুষও যেন শুনছে। আমি আমাদের চ্যানেলের নানা রকম প্রোগ্রামে, এই নবরূপ চ্যানেলে প্রথম থেকে প্রোগ্রাম করে যেটা বুঝতে পেরেছি, যে মানুষ দেখে, মানুষ প্রশ্ন করে। প্রতিটা মানুষেরই জ্যোতিষের ওপর কিউরিসিটি আছে, আজ বলে নয়। যে হয়তো সামনে বলে জ্যোতিষ বিশ্বাসযোগ্য নয়, সেও জ্যোতিষীর কাছে যায় এবং জ্যোতিষের প্রেডিকশন নেয় যখন সে বিপদে পড়ে। এটা হচ্ছে যার যার সাইকোলজিক্যাল ব্যাপার, আর অন্য কিছু নয়। আর এরা যেটা বলে যে সায়েন্স সায়েন্স সায়েন্স, এটা জড়বিজ্ঞান নয়, এটা হচ্ছে সিওডি ও সায়েন্স বলে। এটা হচ্ছে মানুষকে অনুধাবন করতে হয়, তবে জ্যোতিষ জানা যায়, জ্যোতিষ শেখাও যায়। অনেক কিছু একটা লোক অনেকের বলে দিতে পারে, যদি সে একটু চিন্তা ভাবনা ঠিকঠাক করে। চিন্তা ভাবনা ঠিকঠাক করে বলতে তুমি কি বোঝাতে চাইছো? জ্যোতিষের জ্যোতিষটাকে উপরে ভালো করে অধ্যয়ন করতে অধ্যয়ন হবে। করে। একটা মানে আজকের দিনে দেখছি, যেহেতু আজকালকার দিনে কম্পিউটারাইজ সবকিছু পাওয়া যাচ্ছে, সেখান হ্যাঁ, থেকে অবশ্যই কম্পিউটারাইজ পাওয়া যাচ্ছে। কম্পিউটারাইজ আগে যে সময়টা মানুষকে দিতে হতো, গণিত করতে হতো, সেই গণিতের ব্যাপারটা কম্পিউটার আসার পরে অনেক সুবিধা হয়ে গেছে। সে বিচারে তখন সময়টা দিতে পারছে। অত্যন্ত ভালো জিনিস এটা, যেটা হয়েছে খুব কাজের হয়েছে। আজকের দিনে আহ, দেখতে পাচ্ছি যে বলছে যে এই জন্ম তারিখ দিলাম, সাল দিলাম, সব দিলাম, যা চাইলাম সব পেলাম, আপনি কবে দিচ্ছেন? কালকেই এটা দিয়ে দিন বা পরশু এটা দিয়ে দিন। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি করে আজকের দিনে, এই যেহেতু কম্পিউটারাইজড হয়ে গেছে, আপনি তো সব কম্পিউটারে করবেন, কিন্তু তাদেরকে বোঝাতেই পারছি না যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সেটাকে নিয়ে স্টাডি করা। এটাতে তুমি কি বুঝতে পারছো? এটা তার ডিমান্ড, সে যত তাড়াতাড়ি সম্ভব সেটা পেলে তার কাছে ভালো হয়, সেই জন্যই সে বলছে তার সাইকোলজিক্যাল দিক থেকে। বাট কম্পিউটারে সবই দিয়ে দেবে, কিন্তু বিচার করতে একটু সময় লাগবে। সে সময় নিয়ে বিচার করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দিয়ে দেওয়াটা দরকার, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এই যে তত্ত্ব, জ্যোতিষ তত্ত্ব, এর সঙ্গে তো আকাশ রিলেটেড। আকাশ, মাটি, জল, যেটা আমরা ছোটবেলা থেকে জেনেছি। তুমি কিভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করছো? পঞ্চতত্ত্ব নিয়ে তো সব, তার উপরেই সবকিছুই তো হচ্ছে, তো তা তো সবকিছুর মধ্যেই থাকবে। এটা তো আলাদা করে কিছু নয়। যা কিছু হবে জল থেকেও বিচার করতে হবে, মাটি থেকেও বিচার করতে হবে, আকাশ থেকেও বিচার করতে হবে, বায়ু থেকেও বিচার, এই তো করতেই হবে। এটা নিয়মই, নিয়মের মধ্যেই আছে, আমাদের জ্যোতিষ শাস্ত্রতেই আছে। আচ্ছা, তো এই যে মানুষ, বিভিন্ন মানুষ, আমাদের দেশেই 140 কোটি, অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক মানুষ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে
তাদের একই সময় জন্ম, কিন্তু একজন একটা ভিন্ন পেশায়, আরেকজন আরেকটা ভিন্ন পেশায়, কিন্তু কারোর সাথে কার মিল নেই। এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো? এটা বর্গ দিয়ে ক্যালকুলেশন করতে হবে, বর্গ দিয়ে এই বর্গগুলো দিয়ে ক্যালকুলেশন করলে এটা আমার একটা প্রশ্ন খুবই দেখা যায় যে একই সময় তো বিভিন্ন মানুষের জন্ম হচ্ছে, একজন হয়তো এই পেশায়, আরেকজন হয়তো অন্য পেশায়। তুমি এই ব্যাপারটাকে কি করে ব্যাখ্যা করছো? কি সময় অনেকের জন্ম হচ্ছে, তা বলে জন্মটা এক জায়গায় হচ্ছে তা তো নয়। জন্মটা একজনের কলকাতায় হচ্ছে, কারোর হয়তো লন্ডনে হচ্ছে, সেটা জায়গা বিশেষের একটা কথাতেই আছে জ্যোতিষ আমি এই কথাটা ঠিক তোমার সঙ্গে একমত হতে পারলাম না, কেন কলকাতাতেও দেখা যাচ্ছে, যদি তুমি গড় দেখো, হয়তো পিজি হসপিটালে জন্ম হয়েছে একটি বাচ্চার, আরেকজনের জন্ম হয়েছে এনআরএস একই সময়। একই সময়, তাহলে পিজি আর এনআরএস এর ল্যাটিচিউড কি একই হচ্ছে কি, সেটা দেখতে হবে। টাইম ক্যালকুলেশন সেটা এক হচ্ছে, এক এক মিনিটের মধ্যে 2 মিনিট অন্তর অন্তর তো ষষ্ঠাংশ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ষষ্ঠাংশ যেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ষষ্ঠাংশ থেকে তো বৃত্তির বিচার একটা রয়েছে, তাহলে তো বৃত্তি চেঞ্জ হতেই পারে, অস্বাভাবিকের কি আছে। তো ষষ্ঠাংশটা যদি এখন কাউকে বলা হয়, যারা আমরা হরোস্কোপ করাতে আসে আমাদের কাছে, ষষ্ঠাংশটা হয়তো ষষ্ঠাংশ কথাটাই শোনেনি, ষষ্ঠাংশ বা কথা সে না শুনতে পারে, তার কারণ তার শোনার কথাও নয়, কারণ সে তার জ্যোতিষী নয়। যারা জ্যোতিষী তাদেরকে এটা জেনে রাখা উচিত, ষষ্ঠাংশ একটা মানে বর্গ, যে বর্গটার থেকে তার ডেট অফ বার্থটা রেকটিফিকেশন পর্যন্ত করা হয়। ডেট অফ বার্থটা সে যে, মনে করুন 11টা 5 মিনিটে তার জন্ম, সেটা 11টা 5 মিনিট হবে কি 11টা 2 মিনিট হবে, সেটা কিন্তু ষষ্ঠাংশ ক্যালকুলেশন করলে পাওয়া যায়। এটা একদম পারফেক্ট, তার রেকটিফিকেশন অফ ডেট অফ বার্থ সেই ক্যালকুলেশন আছে, সেটা করে নিয়ে যে কোনো জ্যোতিষীর উচিত তখন তার কুষ্টি নিয়ে বসা। কারণ সে হসপিটাল থেকে যা সময় টাইম পেয়েছে, সেই টাইমই সে দেবে, এছাড়া তো তার কোনো হাতে আর বুঝতে নেই। তবে জ্যোতিষীকে উচিত সেটা ক্যালকুলেশন করে দেখে নেওয়া যে ওটা ঠিক দিয়েছে কি বেঠিক দিয়েছে। তাই ষষ্ঠাংশ হচ্ছে প্রধান একটা চ্যাপ্টার, যেটা থেকে মানে টাইম রেকটিফিকেশন করা যায়। আচ্ছা, এই যে দৈনিক রাশিফল বলা হয়, বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে, আমরাও বলছি দৈনিক বা সাপ্তাহিক, এটাকে তুমি কিভাবে, সেখানে তো এটা ওভারঅল প্রেডিকশন, এটা এটা কিছুই নয়, এটা ওভারঅল প্রেডিকশন। এটা জাস্ট মানুষ একটা ওভারঅল প্রেডিকশন হয় গোচর অ্যাজ এ ক্যালকুলেশন। বাট দশা মহাদশা, এই অন্তর্দশাটা হচ্ছে মেন ফ্যাক্টর। দেখতে হবে আমাকে দশা মহাদশার লর্ড, অন্তর্দশাপতি, প্রত্যন্তর দশাপতি, এই যে লর্ডগুলি আছে সাব পিরিয়ড, এই দশা, এই লর্ডগুলি ঠিক সেই সময় গোচরে কোথায় কোথায় কোন কোন ভাবকে অ্যাক্টিভেট করছে সেইটাকে দেখার দরকার, তবে প্রেডিকশন খুব ভালো দেওয়া যায়। আচ্ছা, আর কিছু কিছু মানুষ বলেন যে, জ্যোতিষীও তার মধ্যে আছেন বা জ্যোতির্বিদ আছেন, নবাংশ শুধু ইয়েতে লাগে, বিয়ের ক্ষেত্রে লাগে। তুমি এই বিষয়ে কতটা একমত? না না, নবাংশ হচ্ছে গ্রহের প্রাণ, প্রাণশক্তি। আমাদের প্রাচীন জ্যোতিষশাস্ত্র থেকে এটা দেওয়া আছে যে নবাংশ হচ্ছে প্রাণশক্তি। গ্রহের কতটা শক্তি, ভাবের কতটা শক্তি, সেটা জানবার জন্য নবাংশ টোটালি রাশিচক্রের একটা প্রাণ বলতে পারা যায়। আর স্পাউসের হিসাব তো ওটা তো ক্যালকুলেশন আছেই, বর্গে ওটা স্পাউসকে হিসাব করতে হয়, সেটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রহের আলটিমেটলি কতটা পাওয়ার, সেই পাওয়ারটা ক্যালকুলেশনের জন্য নবাংশটা ভাইটাল। ষড়বর্গই ভাইটাল, ষড়বর্গই ভাইটাল, কিন্তু তার মধ্যে নবাংশটা একটা মানে ভাইটাল হচ্ছে তাদের মধ্যে একটা প্রধান। তো তুমি কিছু কিছু দিন আগে, তোমার সঙ্গে তো আমার ব্যক্তিগত অনেক দিন ধরেই আজকে সখ্যতা বা বন্ধুত্ব ভালোবাসা যাই আছেন, কিছুদিন আগে বলছিলে যে এখানে এই তোমার একজনের ছক নিয়ে বিচার করতে গিয়ে আমরা মাঝে মাঝেই তোমার সঙ্গে আলোচনা করি, বা তুমি আমাদের সঙ্গে আলোচনা করো, আমার সঙ্গে আলোচনা করো, সেই ঘটনা যে অঘ্রাণ মাসের লোক, যেহেতু এখানে অঘ্রাণ মাসের ফলটা পুরো দিয়ে যাচ্ছে, অঘ্রাণ মাসের লড়াই, এই লড়াইটা আমাদের পুরাণেও আছে, বেদেও আছে। মানে অগ্রহায়ণ মাসকে নারায়ণের অধিষ্ঠান মাস হিসাবে ব্যাখ্যা করা হয়েছে জ্যোতিষে। তো নারায়ণের জীবনটা কিন্তু যতই তার লক্ষ্মী থাকুক, তিনি কিন্তু লড়াইয়ের মধ্যে দিয়ে এগিয়েছেন, কোথাও সুদর্শন চক্র মেরেছেন, এগুলো আমরা পুরাণে পড়েছি, ইতিহাস পুরাণ পড়েছি। তা
আমি একজন মহান আমাদের দেশের নেত্রী ইন্দিরা গান্ধী, তার জন্ম কিন্তু অঘ্রাণ মাসে। তাহলে তারও জীবনটা কি তুমি লড়াইয়ের মতোই ব্যাখ্যা করবে? ইন্দিরা গান্ধীর জীবনের শেষ পর্যায়টা তো সেই দিকেই গেল। প্রথম জীবনে কিন্তু তার এত লড়াই কি ছিল? প্রথম জীবনে তার শিক্ষা ছিল, হ্যাঁ, তার বাপের কাছ থেকে সে শিক্ষা নিত। হ্যাঁ, সে কি করে কোন স্ট্র্যাটেজিতে কিভাবে দেশকে চালনা করবে সেসব শিক্ষা তার বাবা তাকে দিত। হ্যাঁ। কিন্তু ইন্দিরা গান্ধী অগ্রহায়ণ মাসের বলেই ইন্দিরা গান্ধীর মেন্টালিটির মধ্যে একটা লড়াইয়ের মানসিকতা বরাবরই ছিল। কোনো কিছুতেই হারতে সে রাজি ছিল না। কিন্তু একটা জায়গায় সে মানে ধরতে পারেনি যে তার বিরুদ্ধে এইরকম একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র তৈরি হয়ে গেল। এই জায়গাটা সে নিজের ক্ষেত্রে নিজে ক্যালকুলেট করতে পারেনি, এটা অন্যের ক্ষেত্রে অনেক কিছু সে ক্যালকুলেট করে ক্যালকুলেট ফেলতো। করে ফেলতো। হুম। দেখ, বিপদ যখন আসে এরম ভাবেই আসে। আর অঘ্রাণ মাসটা মেনলি আমি বিচার করব, অঘ্রাণ মাসটা হচ্ছে কালপুরুষ। রবি যদি হ্যাঁ, কালপুরুষের বৃশ্চিক রাশিতে থাকে মানে তখন হচ্ছে অষ্টম অঘ্রাণ ঘর। মাস চলে। তো কালপুরুষের অষ্টম ঘর। অষ্টম ঘর। তাহলে ওই রবি হচ্ছে যে ঘরে থাকে, বৃশ্চিকের রাশির অধিপতিটা কে সেটাকে ভাবতে হবে। সে হচ্ছে মঙ্গল। মঙ্গল। তার মানে রবি নিয়ন্ত্রিত হচ্ছে কার দ্বারা? না মঙ্গলের দ্বারা হচ্ছে। রবি কে? না আত্মা। আত্মার নিয়ন্ত্রণটা মঙ্গলের দ্বারা হলে তার মানসিকতার মধ্যে একটা চ্যালেঞ্জিং মানসিকতা আসবেই আসবে। মঙ্গল যা যা তার কারকতার মধ্যে তার সিগনিফিকেশন যেগুলি যেগুলি আছে সেইগুলি তার আত্মার মধ্যে বলা হয় যে প্রবেশ। মঙ্গলই লড়াইয়ের হ্যাঁ, প্রতীক। মঙ্গল সবসময় চ্যালেঞ্জ, ও হ্যাঁ। চ্যালেঞ্জটাকে পছন্দ করে। কেউ চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট না করতে পারে সেখানে মঙ্গল কিন্তু তাকে রীতিমতো ঘৃণার চোখে দেখে। তো মঙ্গল হচ্ছে সবসময় ফাইটিং প্ল্যানেট। তো মঙ্গলের ঘরে যখন রবি বসে থাকে, ওই অঘ্রাণ মাসে যাদের যাদের জন্ম আছে তারা সবকিছু লড়াই করে নিয়ে একটা আলাদা তারা মানসিক শান্তি লাভ করে এবং মানসিক এবং একটা জিতেও যায়। একটা ডিফারেন্স আইডেন্টিটি তারা তৈরি করে হ্যাঁ, দেয়। ডিফারেন্স আইডেন্টি তৈরি করে। সে সবকিছু মানে সুখের সাথে সবকিছু মানে অল্প আয়াসে ওরকম কিছু পেতে সে খুব একটা পায়ও না। সে তাকে করতেই হয়, তাকে লড়াই করেই বেরিয়ে আসতে হয়। এটাই হচ্ছে অঘ্রাণ মাসের। অল্প সুখ নেই তার। না, অল্পেতে সুখ অল্পতে সুখ তার হবে না। তার হবে আর না। অল্পতে সুখ হলেও সেই সুখ তার সহ্য হবে না। সে সুখ তার সহ্য হবে না। তুমি এই রাশিচক্রের ব্যাপারে তুমি আকাশ নিয়ে কিছু কথা বলেছিলে, যে রবির আজকে যে মঙ্গল যেখানে আছেন, আজকে এখন যখন আমরা এই অনুষ্ঠান করছি, মঙ্গল আছে আজকে কর্কটে। কর্কটে মঙ্গল বক্রী। এবারে শনি আছে কিন্তু তার নিজের ঘর কুম্ভেতে, এবং বৃহস্পতি নক্ষত্রে কিছুদিন আগে তিনি গমন করেছেন। এইটাকে তুমি কিভাবে, কিন্তু সেই শনি তো মঙ্গল দিষ্ট হয়ে গেল, তাহলে কি সেই মঙ্গলটাকে মারছে, না শনিকে মারার ক্ষমতা এখানে মঙ্গলের নেই? একটা তুমি জিনিস এইটা। জ্যোতিষশাস্ত্রে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমরা এমনি অ্যাসপেক্টের কথা বলি, ওই পঞ্চম বৃহস্পতির পঞ্চম নবম দৃষ্টি, মঙ্গলের চতুর্থ অষ্টম দৃষ্টি, কিন্তু আমরা একটা দৃষ্টিকে আমরা ভুলে যাই। সেই দৃষ্টির কথা আমরা কেউ বলিও না, সেটা হচ্ছে রাশি দৃষ্টি। বৃহস্পতি যেখানে বসে আছে সেখানে মঙ্গলকে রাশি দৃষ্টি দিয়ে মঙ্গলকে আবার দেখছে। ওই রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, একটা রাশি দৃষ্টি আছে, যার জন্য মঙ্গল কিন্তু ওখানে অত উত্তপ্ত নয়। কোন জায়গাটা যেখানে এখন কর্কটে যেখানে মঙ্গল বসে আছে, হ্যাঁ, অ্যাট দি সেম টাইম ডেভিলিয়েটেড স্থানে মঙ্গল বসে রেট্রোগ্রেড হয়ে আছে। তার মানে মঙ্গল কিছু তুঙ্গের মতো বলশালী। হ্যাঁ, প্লাস রবি থেকে বহু দূরে বসে আছে। মঙ্গলের একটা বড় বড় পাওয়ার আছে। তাই পাওয়ারফুল গ্রহ কখনো কোনো মিজারেবল ফল বা খারাপ ফল সাধারণত দেয় না। আচ্ছা। বাই নেচার মানে তুমি এখন গোচরে বলছো যে রবি হ্যাঁ। রবি থেকে সে মঙ্গল অনেক দূরে আছে। মঙ্গল এখন অনেক দূরে। কারণ হ্যাঁ। মঙ্গল যদি রবি যত নিয়ার হতো, রবির কাছে যত কাছাকাছি থাকতো, তাহলে কি হতো, ওর কিরণটা থাকতো না, মানে ওর প্রখরতা, ওর তেজটা মঙ্গলের থাকতো না। আচ্ছা। কিন্তু রবি থেকে যেহেতু অনেক দূরে আছে, সেহেতু এখন মঙ্গলের কিরণ অত্যন্ত ভালো আছে। এবং মঙ্গল এখানে রেট্রোগ্রেড হয়েছে মানে তার নিজ স্থানে রেট্রোগ্রেড হয়েছে মানে প্রচন্ড বলশালী। প্লাস আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে রাশি দৃষ্টি দিয়ে তার মিত্র বৃহস্পতি তাকে দেখছে। এখানে মঙ্গল এখানে অশুভ ফল কোনোভাবেই দিচ্ছে না। কোথা থেকে হচ্ছে, মানে এই রাশি দৃষ্টি, রাশি দৃষ্টি দিয়ে, যেহেতু স্থিরে বসে আছে বৃহস্পতি স্থির রাশিতে, বিশ্ব রাশিতে, হ্যাঁ, মঙ্গল চর রাশিতে, হ্যাঁ, তো স্থির রাশির প্রথম চর রাশিকে মানে তার কাছের চর রাশিকে বাদ দিয়ে বাদ বাকি যেসব চর রাশিগুলি আছে সেই সব জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো তার আচ্ছা, মধ্যে আচ্ছা। মঙ্গল একটা রয়েছে। তাই মঙ্গলের উপর বৃহস্পতির এখানে পূর্ণ দৃষ্টি রয়েছে, মানে একটা রাশি দৃষ্টি আছে।
তার আচ্ছা, জন্য আচ্ছা, মঙ্গলটা এখানে অনেক সাপোর্ট হচ্ছে, সাপোর্ট করছে মঙ্গল। অনেক সাপোর্ট হয়েছে। বাট এখানে শনিকে দেখছে, শনিকে দেখলে কি হবে, শনি এখানে কুম্ভে বসে আছে, কুম্ভে বসে আছে বৃহস্পতিরই নক্ষত্রে। এখন এইটা 27শে ডিসেম্বর যেটা হ্যাঁ, তার শনি নিজেরই স্থান ঘর। change করলো। আর মঙ্গলের দৃষ্টিতে কিছুটা পীড়িত আছে, কারণ তার শত্রু দৃষ্টি, হ্যাঁ, কিন্তু তা হলো নিজের ঘর, সেটা ব্যালেন্সড, ওটা অতটা খারাপ কিছু নয়। এখন শুক্রটাও এখন মকর দিয়ে পাস করছে এবং মঙ্গলকে শুক্রও দেখছে। হ্যাঁ, তাহলে মঙ্গল এখানে খারাপ ফল এখন দিচ্ছে না, মঙ্গল এখানে যথেষ্ট ভালো ফল দিচ্ছে। তাহলে ফলটা খারাপ, ধরো মীন রাশির ক্ষেত্রে ফলটা কে খারাপ দিচ্ছে? মানে মীন রাশিতে যেহেতু রাহু বসে আছে শনি নক্ষত্রে, সেহেতু। মীন রাশির মাথায় রাহু বসে আছে, হ্যাঁ, প্লাস মীন রাশি 7.5-র মধ্যে চলছে, হ্যাঁ, এগুলিকে ভাবার বিষয় আছে। মীন রাশিটার এখন 7.5 চলছে, 7.5 এখন চলে, ওই 7.5 পা থেকে মাথায় উঠবে, হেডে যখন আসবে, স্যাটার্ন যখন ওখানে 29 মার্চে যখন ট্রানজিট করবে মীন রাশির মাথায়, তখন শীর্ষ দেশে 7.5 থাকবে। তো এই পজিশনে তো মীন রাশির তো প্রবলেম আছেই, প্লাস রাহু এখানে বসে আছে, হ্যাঁ। চন্দ্রের উপরে রাহু বসে আছে। এখন মানসিক দিক থেকে তার কোনো কিছু ভালো লাগবে না, তার মানসিক অস্থিরতা প্রচন্ড ভাবে তার মধ্যে থাকবে। মীন রাশির মধ্যে। হ্যাঁ, কিন্তু কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে? কর্মের ক্ষেত্রে খারাপ নয়, খুব খারাপ নয়, কর্মের ক্ষেত্রে মোটামুটি চলবে, কিন্তু মেন্টাল পিসটা সে পাচ্ছে না। আচ্ছা, সেটা কি তুমি মানে একদম 7.5টাকে তুমি এফেক্টিভ ধরছো? হুম, অনেক জ্যোতিষী কিন্তু 7.5টাকে ধরেন না, দেখা যাচ্ছে যে বলে, কেউ কেউ বলছেন যে তৃতীয় ভাগ, 7.5 তৃতীয় ভাগ অত মানে এগুলি হচ্ছে যার যে জাতকের বিচার করা হবে, সেই জাতকের স্যাটার্ন যেখানে যেখানে ঠুকবে সেখানে 7.5 হচ্ছে। চাঁদের ওপর দিয়ে যখন সে আড়াই 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 করে 7.5 বছর যাচ্ছে, সেটাই 7.5। এবারে এই আড়াই আড়াই বছরের মধ্যে যে যে রাশিতে ঢুকছে, সেই সেই রাশিতে দেখতে হবে আমার সর্বাষ্টক বর্গে সেই স্যাটার্ন কত সংখ্যা দিয়েছে, সেটাকে তো দেখতে হবে। সেখানে যদি সেই দেখা যায়, অষ্টবর্গ বিচার। অষ্টক বর্গ বিচারটা করতে হবে। অষ্টক বর্গ বিচার করে দেখা যাচ্ছে যেখানে ভালো রেখা স্যাটার্ন পেয়ে গেছে, সেখানে স্যাটার্ন অত খারাপ ফল দেবে না, স্বাভাবিক ব্যাপার। এইগুলিতে অষ্টবর্গ বিচারের বিচার একটা ভাইটাল বিচার, Vital যেগুলো বিচার। আজকাল অষ্টক বর্গ বিচার, ষড়বর্গ বিচার, তারপরে শর্ট বল বিচার, তারপরে আমাদের ষোড়শ বর্গ বিচার, ষোড়শবর্গ বিচার। এই 3-4টে বিচার আমাদের একটা গ্রহের বল সম্বন্ধে জানতেই হবে, তবে আমি একটা জাজমেন্টে আসতে পারবো সেই গ্রহটা ঠিক ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে। নাহলে বল ধরতে না পারলে আপনি ফলও ধরতে পারবেন না। মানে এই যে তোমার অধ্যয়ন, এই অধ্যয়নটা কি কারুর কাছ থেকে শেখা, না নিজে নিজে? নিজস্ব চর্চা, অনুপ্রেরণা ছিল একজনের, হ্যাঁ, সে একজন জ্যোতিষীর, সে আমার থেকে বয়সে যথেষ্ট বড় ছিল, এবং সে তখন থেকেই আমাকে, আমার কলেজ লাইফের সময় থেকে একটা অনুপ্রেরণা দিয়েছিল এই জ্যোতিষের উপরে। বাই নেচার সেই তখন থেকে আমার একটা নেশার মতো, আমি পেশার থেকে বেশি নেশায় নিয়েছিলাম। পেশার থেকে নেশায় নিতে গিয়ে তারপরে এখন তো অটোমেটিক পেশাতে চলে আসে, পেশাতে চলে আসে, ওটা তো এবং সেটা তোমার আরেকটা দিক হয়ে গেছে। যাই হোক, সেটা ব্যক্তিগত দিক, আমি অন্য দিকটা আলোচনা করতে চাইছিলাম। অন্য একটা পেশাও ওর আছে, সেটাও খুব মহৎ নোবেল প্রফেশন। এবং আজকে যেটুকু আমি দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, সেটুকুর জন্য সম্পূর্ণ কৃতিত্ব অর্ণব সেনগুপ্তর। অর্ণব সেনগুপ্তর এই জন্যই কৃতিত্ব যে আমাকে বললো তোমার কিছু করতে হবে না, তুমি এই জিনিসটা খাও, সেটা আয়ুর্বেদ। এবং সেটা খেয়ে কিন্তু একটা রাতারাতি আমি ফল পেতে শুরু করলাম। তার সাথে আমি কিছু ব্যায়াম ঠ্যায়াম করেছি, ভালো ফল পেয়েছি সেটার জন্য। তো সেই পেশাটা থাক, এখন আমরা এখন জ্যোতিষ নিয়ে আলোচনা করছি। জ্যোতিষ নিয়ে আলোচনা করার আরেকটা প্রসঙ্গে আমি জানি, আজকে দিনে যা অনেকেই জ্যোতিষ শিখতে চাইছে, সেক্ষেত্রে তাদের কিভাবে এগোনো উচিত? তাদেরকে শুরু থেকে এগাতে হবে, একদম প্রাইমারি স্টেজ থেকে এগাতে হবে, একদম নারী নক্ষত্র নিয়ে তাদের পুরোপুরি শিখতে হবে। ওই আমি শিখবো, পেশায় যাব, পয়সা রোজগার করবো, ওই চিন্তা করলে জ্যোতিষ শেখা যাবে না। জ্যোতিষ শিখতে গেলে একদম লেভেল টু লেভেল, একদম ভাগ ভাগ করে তাকে শিখে আসতে হবে, নিচ থেকে উপরে। বেসিক জায়গাটাকে খুব স্ট্রং করতে হয়, তবে জাজমেন্ট করতে পারবে। বেসিক জায়গা বলতে তুমি কি এই যে আমাদের লগ্ন, রাশি, হ্যাঁ, অবশ্যই, গ্রহ, নক্ষত্র, তার অবশ্যই সঙ্গে 27টা পরিচিতি নক্ষত্র ঘটানো, সম্বন্ধে পরিচিতি তাকে জানতে হবে। কার কি নক্ষত্র রাশি আছে, সম্বন্ধে তার পরিচিতি, প্রত্যেকটা রাশির কারকতা আছে, সেই রাশির কারকতাগুলি কি সেগুলি জানতে হবে। 27টা নক্ষত্রের কি কি ইন্ডিভিজুয়াল কারকতা সেটাকে জানতে হবে।
প্লাস গ্রহের কি কারকতা সেগুলিকেও জানতে হবে। এগুলি জানার খুবই প্রয়োজন, নাহলে একটা মানে খুব ভেতরের খুব মিস্টিরিয়াস ফল বোঝা যায় না। মিস্টিরিয়াস ফল বুঝতে গেলে এগুলি টোটাল জানতে হবে। আমি একজন সংবাদের অ্যাঙ্কারকে বলতে শুনেছি, যদিও আমার গ্রুপে এই কথাটা আমি বলেছিলাম, লিখেছিলাম, কিন্তু আমাদের গ্রুপ ছোট গ্রুপ, সেখানে প্রচার তো পাইনি সেটা। তিনি বলছেন যে এই করোনা সারা বিশ্বকে যেভাবে জ্বালিয়েছে, মানে যেভাবে মানুষ উৎকণ্ঠিত, মানুষ ভীত, মানুষ সন্ত্রস্ত, বহু মানুষ মারাও গেছেন। তো জ্যোতিষীরা কি বলেছিলেন, যারা জ্যোতিষী, যারা পাথর বেচেন, তারা এইভাবে ছোট করা হয় জ্যোতির্বিদদের, কিন্তু এই সম্বন্ধে তোমার কি বক্তব্য? করোনাটা যখন হয়েছিল তখন জোডিয়াকে প্ল্যানেটিক্যাল পজিশনে দেখা গেছিল যে মকরে, মেইনলি করোনার এফেক্টটা যখন পড়েছিল তখন দেখা গেছিল শনি আর মঙ্গল মকর রাশিতে যুক্ত হয়েছিল। এবার শনি আর মঙ্গল, শনির নিচের ঘর, আর মঙ্গল ওখানে তুঙ্গ, ও ছাড়বে না ওকে, ও ওকে ছাড়বে না, প্রত্যেকেই দুজনে শক্তিশালী। তো দুজনে শক্তিশালী হওয়ার আলটিমেটলি কি, কেউ কাউকে কাজ করতে দেবে না, দুজনে তো অ্যান্টি, তাৎকালিকভাবে তো এখানে বিরুদ্ধ সম্পর্ক হয়ে গেল। তো বিরুদ্ধ সম্পর্কের ফাংশনই তো না, উনি ওই অ্যাঙ্কারের বক্তব্য হচ্ছে যে এই সম্বন্ধে তো কেউ প্রেডিকশন একজনও করেননি, যেরকম সেটা করতে পারে, সেটা যারা জ্যোতিষী তারা বলেও ছিল, ও বলে লাভ নেই, সে হ্যাঁ, তারা প্রচার পায়নি বলে। প্রচার পায়নি, হ্যাঁ। এরকম অনেকেই আছে। ঠিক সেই সময় ফর দ্য টাইমিং, সেই সময় রাহু আর কেতুর পজিশন দেখুন তুঙ্গে ছিল। হ্যাঁ, একদমই। তখন মার্কেটে রাহু কেতুই প্লেয়ার, আর বাদবাকি যে সমস্ত শুভ গ্রহ ছিল সেগুলি কিন্তু কোনো ফাংশন করেনি, বৃহস্পতিও ফাংশন করতে পারেনি। এটা কি মানে আবার আশঙ্কা একটা ভাইরাস নিয়ে হচ্ছে, HMPV ভাইরাস, এটা কি আবার আশঙ্কা কারণ আছে? না, আর সেরকম কোনো কারণ নেই। তাহলে এটা কি মানে একটা জোর করে করা হচ্ছে প্রচার? তোমার কি মনে হয় যে এটা একটা প্রচার ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? এগুলো অনেক কিছু আছে, সেগুলো আমাদের না আলোচনা করাই হ্যাঁ, ভালো। না আলোচনা পলিটিক্যাল করে ব্যাপার আছে, পলিটিক্যাল ব্যাপার চলে আসবে, ইকোনমিক্যালও ব্যাপার আছে, সব নিয়ে আলোচনা যত না করা যায় ততই ভালো। ততই ভালো। আর আমি তোমাকে এবারে প্রশ্ন করি, তাহলে তুমি যেটা বললে যে জ্যোতিষ দেখতে মানে জ্যোতিষ হতে গেলে পুরো একদম তার বেস থেকে পড়াশোনা করা, তার সমস্ত কিছু ঘর চেনা, কোন রাশির কোন তাকে ঘর, জানলে পুরোটাই জানতে হবে। হ্যাঁ, খাপ ছাড়া জেনে ওই দুয়ে দুয়ে চার করলে জ্যোতিষী হবে না, দুয়ে দুয়ে চার করে জ্যোতিষী হওয়া যায় না। জ্যোতিষীকেও একটা অনুধাবনের বিষয়, জ্যোতিষকে অনুধাবন করতে হয়। যত অনুধাবন যার যত ভালো হবে, সে অটোমেটিক সব হুড় করে বলতে থাকবে, আর তার সব মিলেও যায়। একদিকে তুমি এটা যেমন বলছো, কিছু মানুষ তো এখনো বলছে যে এটা কোনো সায়েন্স নেই, এটার কোনো এই সম্বন্ধে। সায়েন্স নেই যারা বলছে তারা জড়বিজ্ঞান দিয়ে তুলনা করতে চাইছে। হ্যাঁ। জড়বিজ্ঞান তো আর জ্যোতিষশাস্ত্র এক জিনিস নয়। জ্যোতিষকে তুমি জড়বিজ্ঞানকে কিভাবে ব্যাখ্যা করো? জড়বিজ্ঞানরা জড় বস্তুর উপরে বিজ্ঞান ফলাচ্ছে। হ্যাঁ, আরে জ্যোতিষ তো আকাশতত্ত্ববিদ্যা। হ্যাঁ, এই আকাশতত্ত্বটাই এই আকাশতত্ত্ববিদ্যা তো সিওডিও সায়েন্স। এটার সাথে একটা সাইকোলজিক্যাল একটা বিশাল বড় সম্পর্ক রয়েছে। জ্যোতিষ সবাই শিখতে পারে না, জ্যোতিষ সবাই জানতে পারে না। জ্যোতিষকে অনুধাবন না করলে, আর অনুধাবন সবাই করতে পারবে না, ওই রকম জড়বিজ্ঞান মেন্টালিটি নিলে জ্যোতিষ অনুভূতি আসে না। আচ্ছা, জ্যোতিষকে অন্যভাবে চিন্তা করতে হবে, মাইন্ডলি ভালোভাবে গ্রহ নক্ষত্রকে বুঝতে হবে, তাদের কারকতাগুলি পড়তে হবে, জানতে হবে, তাদের নেচারগুলি বুঝতে হবে, ঠিক রেজাল্ট বেরিয়ে আসবে। আচ্ছা। ওরা বলতেই পারে, কেননা যারা জ্যোতিষী তারা এরকম প্রমাণ করে দেখাতে পারবে না যে এটার সাথে এটা দিলে, আমরা হাইড্রোজেনের সাথে অক্সিজেন মেশালে জল হয়ে গেল, ওরকম ভাবে জ্যোতিষ প্রমাণ দিতে পারবে না, কিন্তু ঘটনাটা ঘটবে সেটা বলে দিলে মিলে যাবে। আচ্ছা, ভারী মজার ব্যাপার। হুম। আপনারা দর্শক বন্ধুরা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আমাদেরকে জানাবেন আজকের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের, আমাদেরকে কমেন্টস করবেন, জানাবেন। তা আমি অর্ণবকে একটু অন্য প্রসঙ্গে যাব, জ্যোতিষীরই প্রসঙ্গ, যে তুমি কখনো নিজের হরোস্কোপটাকে নিজে বিচার করেছো বা বিচার করিয়েছো? সে তো নিজের হরস্কোপ বহুদিন আগে থেকেই বিচার করেছি, করিয়েছো, করানো পড়ানো হয়েছে।
তাতে তোমার যা যা ফল তারা লিখেছেন সেগুলো না, সব মেলেনি। এই 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 এইটা দিয়ে আমি প্রশ্নটা করতে চাইছি। বা মেলাতে পারেনি, তোমার কি হয়তো মনে হয়? পারেনি। তোমার কি মনে হয়েছে তাতে আমার ছোট কেন মেলাতে পারেনি? মেলাতে পারেনি, তাদের সব তো আর মেলানো সম্ভব সবসময় হয়ে ওঠে না। আর মেলাতে পারেনি, হয়তো তাদের কোনো ক্যালকুলেশনে কিছু রকম ডিফেক্ট ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। বা সেরকম ভাবে তারা অতটা হয়তো মনোযোগ লাগিয়ে বিচার করেনি, বা কিছু এরকম কিছু ব্যাপারও হতে পারে। এই দশা অন্তর্দশা, শুভ গ্রহের দশা অন্তর্দশা, তুমি এই জিনিসটাকে কি করে ব্যাখ্যা, মানে কিভাবে ব্যাখ্যা করো, কি করে না? শুভ গ্রহের দশা দেখতে হবে, তার লগ্ন কি, তার কারক গ্রহ কি, না সেটা তো দেখতেই হবে। তাহলে সেইভাবে শুভ সেটা গ্রহের কিন্তু দশা। এই আমরা বলি যে শুভ গ্রহের দশা তবুও কিছু ভালো ফল পাবেন, অশুভ গ্রহের দশায় অশুভ ফল পাবেন, এই ব্যাপারটা মানে কতটা কি? তুমি তার আগে অনেক কিছুই বলে দিয়েছে যে ষড়বর্গ, অষ্টবর্গ, ষোড়শ বর্গ বলেছে, নিশ্চয়ই বলেছো। বলবান হিসেবে যে সমস্ত গ্রহ থাকবে তাদের কিছু ভালো এফেক্ট তো তার দশায় পাবেনি, সেটা তো কথা নয়। কিন্তু কথা হচ্ছে হ্যাঁ গ্রহটা শুভ এফেক্ট দেবে কতটা, সেটা জানতে গেলে আমাকে সে কি কারক কি মারক, কি হ্যাঁ অকারক গ্রহ, কি দুস্থানাধিপতি, সেগুলিকে জেনে নেওয়া দরকার। দুস্থানাধিপতির দশায় নিশ্চয়ই খুব একটা ভালো এফেক্ট হবে না, যদি না জন্মের জন্মলগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যদি অশুভ স্থানেই বসে থাকে, তবে যদি বিপরীত রাজ্য করে থাকে তাহলে প্রথমে খারাপ দিয়ে তারপরে ভালো দেবে, আচ্ছা এইরকম ভাবে ক্যালকুলেশনটা হবে। আর অন্তর্দশাপতির ক্যালকুলেশন কিরকম হবে, অন্তর্দশাপতি দশাপতির সমধর্মী কিনা সেটা দেখতে হবে, অন্তর্দশাপতির সাথে দশাপতির রিলেশনটা কিছু আছে কিনা সেটা দেখতে হবে, দশাপতি থেকে অন্তর্দশাপতি কত ঘরে আছে সেটাও দেখতে হবে, দশাপতি কত নক্ষত্রে আছে, অন্তর্দশাপতি কত নক্ষত্রে আছে সেটাকেও দেখতে হবে। সেই নক্ষত্রপতিদ্বয়ের মধ্যে তাদের নবতারা চক্রে দেখতে হবে তারা মিত্র নক্ষত্রে পড়েছে কি তা বদ নক্ষত্রে পড়েছে, সেটাও দেখতে হবে। তাহলে দশা দশম অন্তর্দশা ভালো যাবে কি খারাপ যাবে এক বিখ্যাত জ্যোতিষী, তিনি দেহাবসান হয়েছে তার, আমার খুব কাছেই থাকতো, আমি তখন অন্য জায়গায় থাকতাম, সেখান থেকে তার কাছে এসেছিলাম। তিনি জানতেন যে আমি একটা অন্য মিডিয়ায় আছি। মিডিয়া আজকের ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ। তিনি বলেছিলেন যে সব সময় জ্যোতিষ বিচার করতে গেলে নবতারা চক্রটা কিন্তু খুব, তিনি নবতারা চক্রকে খুব প্রাধান্য দিতেন। তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো? নবতারা চক্র তো বিশাল ভাইটাল জিনিস, নবতারা চক্র বিশাল ভাইটাল জিনিস, বিশেষ করে গোচরের ক্ষেত্রে খুব বেশি ভাইটাল। গোচরের ক্ষেত্রে খুব বেশি ভাইটাল হয়, তারপরে আরেকটা ভাইটাল হচ্ছে এটা আমারও আমার অভিমত। আমার আজকের দিনটা ভালো যাবে কি খারাপ যাবে, আমার কালকের দিনটা ভালো যাবে কি খারাপ যাবে, তখন আমার সেই দিনের কি নক্ষত্র, সেই নক্ষত্রটা আমার মিত্র হচ্ছে কি আমার প্রত্যয়ী হচ্ছে, কি বিপদ হচ্ছে, কি অতিমিত্র হচ্ছে, সেটাকে জানার দরকার। তাতে করে একটা ভালো ফল পাওয়া যায়, অবশ্যই এটা পাওয়া যায়। বহুভাবেই দেখা গেছে, বা অবশ্যই বহুভাবে পাওয়া যায়। আমিও দেখেছি পাওয়া গেছে। এইখান থেকে আরো একটা কথা এসে পড়ে যে সান্নাড়ি চক্র। সন্ন্যাড়ী চক্রটাও গোচর ক্যালকুলেশনের জন্য দেখতে হয়। যেমন সন্ন্যাড়ী চক্রে যে সমস্ত সমুদায় নারী আছে, সাংঘাতিক বিনাশ নারী আছে, বিনাশ নারী আছে, মানস নারী সাংঘাতিক আছে। নারীতে যখন কোনো দেখা গেল যে সে গ্রহ ঢুকলো কর্মপতি সাংঘাতিক নারীতে গিয়ে অবস্থান করছে, তখন কর্মক্ষেত্রে তার ঝঞ্ঝাট হয়। আচ্ছা, এই সমস্তগুলি বিচার করতে হয়। কিন্তু এত বিচার করতে গেলে একটা হরোস্কোপ দেখতে তোমার তোমার ধারণা কত ভালো সময় লাগে। ভালো সময় মানে সেটা তো 1 ঘন্টা 2 ঘন্টা না 4 না, ঘন্টা ওটা 5 ঘন্টা। ওটা ওটা ওরকম ভাবে বললে হয় না। ওটা এটা প্রফেশনালি করলে জ্যোতিষ হয় না। এটাকে জ্যোতিষটাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হয় এবং ঠিকঠাক বিচার করে, বলতে গেলে স্পন্টেনিয়াসলি সব ঠিক ঠিকগুলি কথা বলা যায়, যদি ঠিকঠাক যদি অনুধাবন ঠিকঠাক যদি স্টাডি করা যায়। না কাউর যেমন দেখা গেছে যে মিলে যাচ্ছে, জন্মনারী কর্মনারীতে পাপ আছে, পাপ নক্ষত্র দিয়ে তার শুরু হয়েছে, পাপগ্রহ আর কি, নৈসর্গিক পাপগ্রহ দিয়ে শুরু হয়েছে। দেখা যাচ্ছে তার জন্মের সময় বাধা ছিল, কর্মেতেও বাধা আছে। সেটা আবার তুমি আরেকটা ভাবে ব্যাখ্যা করলে যে গোচরে জন্মনারী কর্মনারী যদি এখন আহ, দশা চলে, তাহলে তার মানে কি সেই দশাতে
তোমার মতে যে জন্ম তখন সেই গোচরটা খারাপ জন্মনারীতে পাপ গ্রহ থাকলে দেহে শান্তি থাকবে না, দেহটা ভোগাবে, দেহ কষ্ট হবে, শারীরিক কষ্ট হবে, রোগ ব্যাধি লাগতে পারে। কর্মনারী উৎপীড়িত হলে কর্মের ক্ষেত্রে গন্ডগোল, হঠাৎ করে কোনো কারণ নেই অশান্তি অশান্তি বেঁধে গেল, নানান রকম শত্রুতা হতে পারে, শত্রুতা হতে এই সমস্ত প্রবলেম হতে পারে, এগুলি তো স্বাভাবিক। না সেই ক্ষেত্রে থেকে অনেক প্রশ্ন আছে যে আপনি তাড়াতাড়ি দাদা ছেড়ে দিন আমাকে, কিন্তু তুমি বলছো যে এটা দেখতে গেলে সময় লাগে, কারণ সময় দিয়ে ভালোবেসে, ধরো ভালোবেসে করতেও যাচ্ছে জ্যোতির্বিদরা, কিন্তু সময়টা পাবলিক, কিন্তু তাদের প্রফেশনটা করেও খেতে হবে, নেই, তাহলে সেই ক্ষেত্রে কি করবে মানুষই কি করবে বা জ্যোতির্বিদরা কি করবে, তোমার কি? সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, মানুষ খুব তাড়াতাড়ি হয় না। আর কোনো মানুষ সবার আগে আমার মনে হয় আগে ক্লায়েন্টকে বলে নেওয়া উচিত যে আপনি সত্যিটা শুনতে পারবেন তো, সত্যিটা যদি খারাপ হয় সেটা আপনি সহ্য করতে পারবেন তো, এইটা বলে নেওয়া উচিত। আমার মনে হয় জ্যোতিষীর প্রথম কাজ হচ্ছে তাই। সে যদি বলে হ্যাঁ আপনি বলুন আপনার যাই শেষ, তবে জানতে হবে তার মানসিক জোর আছে, সে শুনতে পারবে। আচ্ছা, তারপরে তার সাথে কথা বলতে বসা উচিত। এক একটা মানুষ আছে না, সবসময় ভালোটাই শুনতে চায়, খারাপ শুনলেই তার মাথা চুল সরে যায়, তখন সে এই আবার আমাকে কি বললো, এ আবার আমাকে কি, ওরম করলে জ্যোতিষীর কাছে গিয়ে কোনো লাভ হয় না। এর থেকে পূর্বজন্ম পরজন্ম তাহলে আমাদের পাওয়া যায় কি না? পরজন্মের কথা যদি নাও বলি, পূর্বজন্ম তো পাওয়া যায়, পঞ্চম নবম দেখলেই তো পূর্বজন্ম বেরিয়ে যাবে, 5th আর 9th তো পূর্বজন্মের হদিশ দেয়। পূর্বজন্মের হদিস এই ক্ষেত্রে ধরো আর পঞ্চমে শুক্র আছে, তার পূর্বজন্ম কি হতে? পূর্বজন্মে সে নিশ্চয়ই, তার মানে সে কোনো রকম শুক্র জাতীয় ক্রিয়াকর্মের সাথে সে যুক্ত ছিল, বা তার ফ্যামিলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে পারে, সে কোনো রকম নাটক থিয়েটারে থাকতে পারে, বা শুক্রের যা যা সমস্ত ফাংশন আছে সেই সব ফাংশন, বা নাচ ভালো ড্যান্সার থাকতে পারে। আবার নবমপতি দেখা যাচ্ছে সপ্তমে, বা বড় কোনো ভালো ক্লথ বিজনেসম্যান হতে পারে, থাকতে পারে, এরকম থাকতে পারে ছিল। তুমি আত্মাকে বিশ্বাস করছো? অবশ্যই, আত্মা ছাড়া কিছু হয় না। আত্মা ছাড়া কোনো কিছুই সম্ভব না, সবকিছুতেই আত্মার দরকার। আত্মা থেকেই আত্মা রবিকে কেন্দ্র করে। তো রবি হচ্ছে এমন একটা প্ল্যানেট, ইন্ডিভিজুয়াল প্ল্যানেট, যে সবকিছুর শক্তি যোগায়। সেই রবি হচ্ছে প্রধান, এবং রবিকে কেন্দ্র করে সমস্ত যত নবগ্রহ যা প্ল্যানেট আছে সব প্ল্যানেট ফল দেয়। তাহলে জ্যোতিষ শিখতে গেলে বা শেখাতে গেলে প্রথম তোমার কোথা থেকে শুরু করা উচিত? তুমি বললে যে একদম বেস থেকে, এবং সেটা কি ওই 6 মাসের ডিগ্রি, 1 বছরের ডিগ্রি, এরকম কিছু কোনো ব্যাপার হয় কি? 6 মাসের ডিগ্রি, 1 বছরের ডিগ্রি, ওটা কোনো নয়, ওটা জাস্ট একটা ফর দ্য টাইমিং, যে আমি 6 মাস একটা কোর্স করলাম কি 1 বছর একটা কোর্স করলাম, আমি একটা এইটা কমপ্লিট জ্যোতিষ কি হয়? কমপ্লিট জ্যোতিষ সে হতে পারে না। তাহলে সেক্ষেত্রে তাদের কি করা উচিত? সেক্ষেত্রে জাস্ট ওই একটা সার্টিফিকেট থাকবে যে আমি এতটা শিখেছি, যেরকম আমাদের স্কুল কলেজে যেরকম থাকে সেই রকম থাকবে। 12 পাস করলে 12 প্লাস বলবে, 8 পাস করলে 8 পাস বলবে, ঠিক সেরকম জ্যোতিষের উপরে। জ্যোতিষের কোর্স কখনো, জ্যোতিষ এমন একটা বিশাল চ্যাপ্টার, আমি তো মনে করি জ্যোতিষ হচ্ছে খুব কঠিন। জ্যোতিষ এত সোজা জিনিস নয়, জ্যোতিষকে পড়তে হয়, অনেক স্টাডির দরকার, তবে একটা গ্রহ জাজমেন্ট করা যায়। গ্রহ জাজমেন্ট যতক্ষণ না করা যাচ্ছে ততক্ষণ ফলও বলা যাবে না। কিন্তু অনেক জ্যোতির্বিদ বলছেন যে কলিযুগে নাক্ষত্রিক বিষয় আসল, তো সেক্ষেত্রেও কি? নাক্ষত্রিক বিষয় আসল বলতে নাক্ষত্রিক বিষয়টাকে সূক্ষ্ম কিছু বিচার আছে যেটা নক্ষত্র থেকে ক্যালকুলেশন করা হয়, কিন্তু নক্ষত্র আসল বলাটা, ওরম ভাবে বলাটা ঠিক নয়। তাহলে মানে কি গ্রহগুলি সমস্ত নকল? আচ্ছা, না ধরো শুক্র কখনো রাহু, ফলটা তো গ্রহই দেবে, হ্যাঁ, তো গ্রহ ফলটা নক্ষত্রকে বেস করে দেবে। এই ক্ষেত্রে তুমি ধরো কারোর পঞ্চমে শুক্র আছে, তার রাহু নক্ষত্র আছে, নবতারায় সেই রাহু নক্ষত্র, তার জন্য বিপদ নক্ষত্র রয়েছে বা কষ্ট নক্ষত্র রয়েছে, কি ফল দিতে পারে সেক্ষেত্রে? তখন শুক্রটাকে সে ড্যামেজ করবে। যদি রাহু ডিস্টার্ব থাকে তখন শুক্রটাকে ড্যামেজ করার চেষ্টা করবে, বাধা দেবে। রাহু বাধা দিচ্ছে, হ্যাঁ, রাহু মেনলি তাকে বাধা, পীড়ন করবে। আচ্ছা, কিন্তু আবার তো এইখানে এটাও দেখতে হবে রাহু শুক্রের মধ্যে মিত্রতা না শত্রুতা। রাহু তো শুক্রের মিত্র, তাহলে বাধা দিলেও শুক্রের সব কাজে তো রাহু বাধা দেবে না। শুক্রকে ভাবতে হবে তখন রাহুকে নিয়েই চলতে হবে। আচ্ছা, এমন কিছু কিছু ব্যাপার আছে যেগুলি হচ্ছে এক একজনের না খারাপ কাজ ভালো শুট করে, আবার এক একজনের ভালো কাজ শুট করে।
আবার এক একজন ভালো কাজ করলে হাজার সুনাম পায় না। এগুলি সব কিন্তু সব গ্রহ নক্ষত্রের খেলা। আচ্ছা, ব্যাপার, আমি ভালো ছেলে হব, ভালো পথে চলবো, আরে ভালোটা আমায় যদি ভাগ্যে সাথ না দেয় আমি ভালোভাবে চলে তো কোনো লাভ হবে না। যদি খারাপটাই আমাকে ভাগ্যের রাস্তা তৈরি করে দেয় তাহলে তো আমাকে খারাপ পথে যেতে হবে। একদম। সে আমাকে রাস্তায় দাঁড় করলে আলটিমেটলি মিলতে হচ্ছে এক জায়গায় গিয়ে, আমি যাই করি না কেন। তো আজকে বন্ধুরা, মাধ্যমটাকে ভেবে নিতে হয়, হ্যাঁ। মেনলি হচ্ছে মাধ্যম। আমি কোন মাধ্যমে গেলে আমি গেনার হব, আমি কোন মাধ্যম দিয়ে বেরোলে আমি উত্তীর্ণ হব পরীক্ষায়, সেইটা হচ্ছে যার যার ইন্ডিভিজুয়াল একটা নিজস্ব রাস্তা, আর কিছুই না। মানে ও যেটা বলতে চাইছে, মানে অর্ণব সেনগুপ্ত যেটা বলতে চাইছে বারবার, আপনারাও শুনছেন, যে এই আমরা যাদেরকে খুব বিখ্যাত মনে করছি তারাও সবাই ভাগ্যের মানে এই জ্যোতিষ দ্বারা নিয়ন্ত্রিত। আমি আপনিও ভাগ্য দ্বারাই নিয়ন্ত্রিত বা জ্যোতিষ দ্বারা নিয়ন্ত্রিত। এটাই কি বলতে চাইলে অর্ণব? প্রত্যেকটা মানুষই, বিশ্বের যা প্রতিটা জীব, প্রতিটা মানুষ সবই নবগ্রহের অধীনে। তো নবগ্রহ দ্বারা প্রত্যেকে নিয়ন্ত্রিত, তাদের প্রত্যেকেই চলতে হবে। এবং ক্যালকুলেশনও আমাদের এই, আজ থেকে তো জ্যোতিষশাস্ত্র নয়, বহুকাল থেকে এই শাস্ত্র শুরু হয়েছে। হ্যাঁ, প্রাচীনতম বহু প্রাচীন শাস্ত্র। প্রাচীনতম তত্ত্ব, এই তত্ত্বের ওপর বেস করে আজ পর্যন্ত সেটা রয়েছে সত্য বলেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। আর অ্যাস্ট্রোলজি অর্থে লজিক থেকে তো অ্যাস্ট্রোলজি, তো যাবতীয় যা লজিক মানে তো বিজ্ঞান, লজিক আছে বলেই তো অ্যাস্ট্রোলজি। যেখানে লজিক নেই সেখানে বিজ্ঞান নেই, কিন্তু অথচ অ্যাস্ট্রোলজি বলা হয়। যা বিজ্ঞানের ছাত্ররা আমাদেরকে অনেক সময় বা অনেক জ্যোতিষীকেও অনেক সময় কুকথা বলে থাকেন, বা তাদের পেশা নিয়ে খুব হাসাহাসি করেন, বা এসব বিজ্ঞানের যুগে এসব চলে না এসব বলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তাদের জীবনের প্রতিটি অঙ্ক তারা মানে মেলাতে গিয়ে কোনো জ্যোতিষের শরণাপন্ন হয়েছেন। তো এইখানে আজকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অর্ণবের সাথে আলোচনা করে যে মানব জীবনে, মানব সভ্যতায় জ্যোতিষ একটা গুরুত্বপূর্ণ অংশ। এটাই তো বলতে পারি অর্ণব? 100 বার। এটাই বলা উচিত। এবং আপনারাও আপনাদের হরোস্কোপ কুষ্টি করিয়ে নিন, বিচার করুন, আমাদের অনুষ্ঠানগুলো দেখুন, আমাদের সাথে থাকুন, চ্যানেল নবরূপের সাথে থাকুন, এবং চ্যানেল নবরূপের ফেসবুক পেজ, ইমেল আইডি, সব জায়গায় প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেব। এবং আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস শেয়ার করে দ্রুত মানুষের কাছে পৌঁছে দিন। আজ তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্যায়ে আসছি অন্য একটি অনুষ্ঠান নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। নমস্কার।